কল্পনা করুন আপনি একদিন সকালে ঘুম ভেঙে বাইরে গিয়ে দেখলেন পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, গাছপালা ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, কোনো প্রাণ জীবিত নেই, চারিদিকে মৃত দেহের স্তূপ। পৃথিবীর সব গাছপালা যদি কেটে ফেলা হয় তবে এমন দিন আসতে খুব বেশি দেরি হবে না। আর বাতাসের বিষাক্ত কার্বন শুষে নেওয়ার কেউ থাকবে না বলে পৃথিবী হয়ে উঠবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। খাদ্য শৃঙ্খল ধসে পড়ে না খেয়ে মরবে প্রতিটি প্রাণী। একদিকে বৃষ্টির অভাবে পৃথিবী হবে মরুভূমি, অন্যদিকে মাটির বাঁধন না থাকায় সামান্য জলেই হবে ভয়াবহ বন্যা। সহজ কথায় গাছ নেই মানে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই নেই। এই বিষয়টি চেওয়ারা অনুধাবন করতে পেরেছে, আর আমরা আধুনিক মানুষেরা বন উজাড় করে চলেছি। এই মাটির উপর দাঁড়িয়ে আমি আহ্বান করছি আমাদের পূর্বপুরুষদের আত্মাদের আমাকে উত্তর দিন। আমি তাকে সাবধান করেছি, যদি তার উদ্দেশ্য সৎ না হয় তবে সে আমাদের গ্রামে পা রাখতে পারবে না। আফ্রিকার এক অদ্ভুত জনগোষ্ঠী। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানেই যে প্রকৃত জ্ঞান নয়, তারা যেন তা প্রমাণ করে দিল। আফ্রিকার জনগোষ্ঠী শুনলেই আমাদের মনে ভেসে ওঠে তাদের পড়াশোনা নেই, প্রাচীন রীতি নিয়ে পড়ে থাকা মানুষ, যাদের আধুনিক বিশ্বের সাথে কোনো সংযোগ নেই। কিন্তু সব জনগোষ্ঠী কি তাই? আজ আমরা যাদের সম্পর্কে জানতে চলেছি তাদের চিন্তা ভাবনা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আমাদের চেয়াদের কাছে এই গাছগুলি হলো আমাদের পূর্বপুরুষ, যারা এখনো আমাদের খেয়াল রাখে। এরা হলো চেওয়া জনগোষ্ঠী। এদের কালচার কিছুটা অদ্ভুত হলেও এরা মূলত প্রকৃতি প্রেমিক। তাদের ইতিহাসে ছিল বিশাল এক সাম্রাজ্য, যা সময়ের সাথে হারিয়ে গেলেও থেকে যায় সংস্কৃতি। তারা আত্মার সাথে কথা বলতে পারে আর প্রকৃতি রক্ষায় দিতে পারে জীবন। আমি জানতাম মাত্র একটা গাছও আমার জীবন বদলে দিতে পারে। প্রকৃতি ছাড়া চেওয়াদের কোনো অস্তিত্ব নেই। এক বিশাল রোমাঞ্চ শুরু হতে যাচ্ছে। পুরো গ্রাম অপেক্ষা করছে একটি অদ্ভুত উৎসবের জন্য। ওদের ড্রামের তালে নাকি হাড়ের ভেতর পর্যন্ত কম্পন অনুভব করা যায়। তারা খুবই অতিথি পরায়ণ হয়, তবে চেওয়াদের গ্রামে সহজেই অন্য কেউ প্রবেশ করতে পারে না। সবার আগে তাদের গ্রামের জাদুকর একটি টেস্ট করে। টেস্টে পাশ করলে তবেই গ্রামের ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়। আফ্রিকার দেশ মালাউই। এটি অসাধারণ সুন্দর একটি দেশ, কিন্তু একই সাথে নানা সমস্যায় জর্জরিত। এখানে রয়েছে ব্যাপক দারিদ্রতা। জলবায়ু পরিবর্তনের কারণে এদেশের কৃষি ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে গেছে। তবুও ঠিক এই মাটিতেই এমন একটি উপজাতি বাস করে যারা মনে হয় সুখের এক বিশেষ সূত্র আবিষ্কার করেছে। এদের নাম চেওয়া। চেওয়া হলো দক্ষিণ পূর্ব আফ্রিকার অন্যতম বড় একটি জনগোষ্ঠী। তাদের ইতিহাস শত শত বছরের পুরনো। আনুমানিক 1500 শতাব্দীর শেষের দিকে আফ্রিকার কঙ্গো অববাহিকা থেকে বিশাল এক সাম্রাজ্য নিয়ে এক রাজা দক্ষিণ পূর্ব আফ্রিকায় পার হয়ে এসেছিলেন। ইতিহাসবিদদের মতে সেই সময় তাদের লুবা সাম্রাজ্যে মারাত্মক রোগবালাই, সামাজিক অস্থিরতা এবং জনসংখ্যার অতিরিক্ত চাপে মানুষ দিশাহারা হয়ে পড়েছিল। নিজেদের অস্তিত্ব বাঁচাতে তারা রাজা কালোগার নেতৃত্বে এক ঐতিহাসিক গ্রেট মাইগ্রেশন শুরু করে এবং তারা দক্ষিণ পূর্ব আফ্রিকায় এসে গড়ে তোলে বিশাল মারাভি সাম্রাজ্য। কিন্তু 1700 শতাব্দীর শুরুর দিকে রাজ পরিবারের ভেতরেই শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। রাজা কালোগার নিজের ভাই উন্ডি উত্তরাধিকার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন তিনি আর এই শাসনের অধীনে থাকবেন না। এক বিশাল জনগোষ্ঠী নিয়ে উন্ডি তার ভাই এবং মূল সাম্রাজ্য ছেড়ে পশ্চিমে পাড়ি জমান। তিনি নিজ হাতে গড়ে তোলেন এক নতুন স্বাধীন রাজত্ব, যা ইতিহাসে দ্য আন্ডিস কিংডম নামে পরিচিত। আধুনিক মানচিত্রে মালাউই, জাম্বিয়া আর মোজাম্বিক এই 3 দেশ জুড়ে উন্ডির সেই রাজ্য আজও সাংস্কৃতিকভাবে বেঁচে আছে। প্রজারা তাকে ভালোবেসে নাম দিয়েছিল গাওয়া উন্ডি, যার অর্থ যিনি ভাগ করে দেন, কারণ তিনি তার অনুসারীদের মাঝে জমি আর সম্পদ সমানভাবে বন্টন করে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কালক্রমে সেই রাজার অনুসারীরাই চেওয়া নামে পরিচিত হয়। তারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষরা এই মাটি আর গাছের মাধ্যমে বেঁচে আছেন। তাদের কাছে প্রতিটা ফসল এক পবিত্র উপহার, যা শুধু শরীরকেই নয় বরং পুরো উপজাতির আত্মাকেও পুষ্টি যোগায়। এখানে মালাউইতে খরা আর ঝড়ে বিধ্বস্ত চেওয়াদের জমি বাঁচাতে ফ্রিডম নামে এক সংস্থা কাজ করছে। এই লোকটির নাম হলো জেফ্রি। তিনি চেওয়া উপজাতি এবং বাইরের বিশ্বের মধ্যে এক সেতুর মতো। তিনি তার গোত্রের একমাত্র ব্যক্তি যিনি গ্রামের পাহাড়ের ওপারে কি আছে তা দেখেছেন। পুরো সম্প্রদায়ের ত্যাগের বিনিময়ে তিনি তার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন।
আর সেটা হলো ইউনিভার্সিটিতে যাওয়া এবং বিদেশে পড়াশোনা করা। গ্রামে কোনো আগন্তুক প্রবেশ করতে গেলে কি উদ্দেশ্য নিয়ে সে এসেছে তা পরীক্ষা করা হয়। তার পরীক্ষায় যদি অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয় তবে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই জাদুকর বিশেষ এক পদ্ধতিতে তাদের পূর্বপুরুষদের আত্মার সাথে যোগাযোগ করেন এবং সেই আত্মারা তাকে বলে দেয় সে গ্রামের কোনো ক্ষতির কারণ হবে কিনা। এখন আমি এই আয়না ব্যবহার করে একজনের আত্মা দেখব এবং বোঝার চেষ্টা করব সে আসলে কেন এখানে এসেছে। আমি তাকে সাবধান করেছি, যদি তার উদ্দেশ্য সৎ না হয় তবে সে আমাদের গ্রামে পা রাখতে পারবে না, আজও না আর অন্য কোনো দিনও না। তিনি একটা পিন নিজের হাতের চামড়ায় প্রবেশ করালেন। তার কোনো রক্ত বের হয়নি এবং ব্যথাও পায়নি, মানে অতিথি লোকটি পবিত্র। কি আশ্চর্য সব রীতিনীতি! এটি তাদের জনগোষ্ঠীর একটি জাদুঘর। এখানে তাদের অতীত ইতিহাসের অনেক স্মৃতি সংরক্ষিত। হরেক রকমের মুখোশ এখানে সংরক্ষিত আছে, যা বহু বছর ধরে ব্যবহৃত হয়েছে। এই গ্রামের ঘরগুলো খুব সাধারণ কিন্তু খুব যত্ন করে সাজানো। মাটির দেয়াল আর খড়ের চাল সব ঐতিহ্য মেনেই তৈরি। গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন ও পবিত্র বাওবাব গাছ, যাকে গ্রামের আত্মা বলা হয়। এখানে সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়। সব প্রার্থনা এই গাছের শিকড় হয়ে পূর্বপুরুষদের কাছে পৌঁছায়। এই বাওবাব গাছের নিচেই মহিলারা আছেন, যারা চেওয়াদের আসল চালিকা শক্তি। তারা ভুট্টা পিষে আটা তৈরি করে। এই আটা দিয়েই তারা তাদের প্রধান খাবার সিমা তৈরি করে, যা তাদের রুটি বা পাস্তা বলা যেতে পারে। এখানে সেই মুখোশধারীরা চলে এসেছে। তারা এই পবিত্র ও জাদুকরী মুহূর্তটাকে উদযাপন করবে। তাদের কাছে এটাই জীবন, তাদের শিকড়। এই অনুষ্ঠানটি বছরে একবার ঘটা করে পালন করে তারা, সেই বাওবাব গাছের ছায়ায়, যাকে পৃথিবী আর আত্মার জগতের মাঝখানের এক দরজা বলে মনে করা হয়। অবিশ্বাস্য ব্যাপার হলো চারপাশে প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদেরই বেশি দেখা যায়। এটা কিন্তু কাকতালীয় নয়, কারণ মালাউইয়ের 51% জনসংখ্যাই অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছরের নিচে। এই গ্রামে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। শেষ গানের সুর সন্ধ্যার বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হলো চাঁদের অনুষ্ঠানের প্রস্তুতি। এটি চেওয়া নারীদের জন্য অন্যতম পবিত্র মুহূর্ত। এটি কঠিন সময়ে শক্তি চাওয়ার এবং সেই চাঁদকে ধন্যবাদ জানানোর একটি উপায়। আমরা চেওয়া নারীরা এত শক্তিশালী কারণ চাঁদের সাথে আমাদের এক গভীর সংযোগ আছে। চাঁদ আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা নারীরাই নীতি ঠিক করি এবং সমাজের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো আমরাই নেই। আমরা সবসময় পৃথিবীর প্রাকৃতিক নিয়ম মেনে সিদ্ধান্ত নেই। শুধু আমাদের চারপাশের প্রকৃতিকে পর্যবেক্ষণ করলে আমরা ভুল করা থেকে বাঁচতে পারি এবং মানুষ হিসেবে টিকে থাকতে পারি। আর আমাদের বনসম গাছপালা এবং ভাইসম পশু পাখির মতোই ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সাহায্য করাই আমাদের রক্ষা করবে। বিশেষ করে আমাদের নারীদের দায়িত্ব হলো সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া, ঠিক যেমনটা আমাদের পূর্বপুরুষরা করেছিলেন। গাছকেই তারা পরম বন্ধু মনে করে, কারণ বেঁচে থাকার জন্য প্রায় সকল উপকরণ গাছ থেকে আসে, যেমন অক্সিজেন, ফলমূল, ঔষধ, খাবার, আসবাব ইত্যাদি। ট্রিডম সংস্থাটি তাদের গাছ উপহার দিয়েছে এবং এগুলো রোপণ করা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তারাই পরামর্শ দিতে থাকবে। গাছকে এতটাই গুরুত্ব দিয়েছে আফ্রিকার এই জনগোষ্ঠী। যখন আপনি একজন নেতা, আপনি কেবল মানুষের নেতা নন, আপনি আপনার চারপাশের সবকিছুর নেতা। গাছপালা আপনার উপর নির্ভর করে, মুরগিগুলো আপনার দিকে তাকিয়ে থাকে, এই মাটি আপনার ওপর ভরসা করে। কেউ যদি গাছ কেটে ফেলে সেটা তো আপনার সমস্যা না। আমরা আফ্রিকার এই মানসিকতা বদলে ফেলেছি। এজন্যই আমরা মানুষকে শেখাই বলতে, প্রকৃতির মাঝে আমরা সবাই একই জায়গায় আছি। এই সম্প্রদায় প্রকৃতির ধীর কিন্তু অদম্য গতিতে বিকশিত হচ্ছে। এখানে একটি গাছ মানে শুধু একটা গাছ নয়, এটা হলো সময়, ধৈর্য এবং সম্মিলিত পরিশ্রম। এটা ভবিষ্যতের কাছে একটি বার্তা। এটা বলার একটা উপায় যে আমরা বিশ্বাস করি আগামীকাল আজকের চেয়ে ভালো হবে।